আজকে আমরা কোলা ইউনিয়ন হাই স্কুল এবং তমলুক হ্যামিল্টন হাই স্কুল সলভ করছি। মেনলি আমরা শর্ট প্রশ্নগুলো সলভ করব, কারণ অনেক ভিডিও এখানে পাবলিশ হয়ে গেছে। তোমরা বড় প্রশ্নগুলো যদি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বড় প্রশ্নগুলো ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে মেনলি শর্ট প্রশ্নের দিকে। দুটো স্কুলের যে শর্ট প্রশ্নগুলো আছে, 1 নাম্বার, এই শর্ট প্রশ্নগুলো আমরা পুরো সলভ করব। আর যে অঙ্কগুলো আননোন, মানে ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো আননোন, সেগুলো সলভ করে দেবো। দেখে নাও, প্রথম চলে আসছি, সেটা হলো তরলের ঘনত্ব বাড়লে প্লবতা অবশ্যই বাড়বে। তারপর দেখো 2 নম্বরটা, বার্নৌলির নীতির যে সংরক্ষণ সূত্র মেনে চলে সেটা শক্তি। তারপর দেখো 3এরটা, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ, সেটা হলো অপশান এ, পৃষ্ঠটান। তারপর দেখে নাও, সেটা হলো প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণের গুণফলকে আমরা বলবো অপশান এ, কার্য বলবো। বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি আমরা অপশান সি, 8 গুণ বলবো। বিশুদ্ধ জলের পিএইচ, এটা আমরা 7 বলবো, অপশান সি। তারপর দেখো, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হয় এমন একটি ধাতুর নাম, সেটা আমরা জিঙ্ক বলবো, অপশান বি। কোলয়েড দ্রবণে কণার ব্যাস আমরা অপশান সি, 10⁻⁵ থেকে 10⁻7 সেন্টিমিটার। 9টা হলো একটি ইমালশন, আমরা কি বলবো, অপশান ডি, দুধ বলবো। জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান অবশ্যই অপশানে কমে যায়। তারপর দেখো 2এর দাগে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখে নাও, সেটা হলো জলে NaCl এর দাব্যতার ক্ষেত্রে, দাব্যতা লেখো যদি তাহলে জলে NaCl এর দাব্যতার ক্ষেত্রে দাব্যতার লেখটি তাপমাত্রা অক্ষের সঙ্গে প্রায় কি হবে, সমান্তরাল হয়। এটা আমরা লিখবো সমান্তরাল। ঘাত সমান ড্যাশ ইন্টু ড্যাশ, ঘাত সমান আমরা বলবো বল ইন্টু ক্ষেত্রফল। জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। সিজিএস পদ্ধতিতে পিস্টন একক হলো ডাইন পার সেন্টিমিটার। এটা দেখো ডাইন পার সিএম, ডাইন পার সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে পিস্টন একক হলো ডাইন পার সেন্টিমিটার। তারপর দেখো 1 HP সমান ড্যাশ ওয়াট, এটা হলো 746 ওয়াট। তারপর দেখো এই প্রশ্নগুলো বিভিন্নভাবে সবই সলভ হয়েছে, দেখে নাও। যেমন 41 প্রশ্নটা বিগত যে ভিডিওগুলো আছে তার সেই ভিডিও তোমরা দেখতে পাবে। ইমালশন কাকে বলে এটাও তোমরা পেয়ে যাবে। একটা অঙ্ক দেওয়া আছে, খুব ছোট অঙ্ক, সেটা হলো বস্তুর ভর 4 নিউটন, বস্তুর ওপর 4 নিউটন বল প্রয়োগ করলে সরণ বলা আছে 25 সেন্টিমিটার, কৃতকার্যের পরিমাণ কত? খুব ছোট অঙ্ক, দেখে নাও, আমি সলভ করে দেখাচ্ছি। 3এর দাগে 3এরটা দেখে নাও ভালো করে। সেটা আমরা জানি W সমান F ইন্টু ডি। এখানে F এর মান দেয়া আছে 4 নিউটন, ডি এর মান দেয়া আছে 25 সেন্টিমিটার, মানে 25/100, এটা মিটার বলবো, তাহলে 1/4 মিটার বলবো। তাহলে এখানে W মানে কৃতকার্য, F এর মান 4 আর D এর মান 1/4, তাহলে এখানে কাটাকুটি করলে 1, তাহলে 1 জুল। তাহলে কৃতকার্যের পরিমাণ পেয়ে গেলুম 1 জুল।
ছোট্ট অঙ্ক। তারপর দেখো আর্কিমিডিসের নীতি, এটা হয়ে গেছে। প্রশমন বিক্রিয়া, তারপর ইয়ং গুণাঙ্ক, স্টোন ক্যান্সার, সবই আমরা ব্যাখ্যা করা আছে। আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখবে, দেখলে সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবে। এগুলো সব রিপিটেশন প্রশ্ন, সেই জন্য আমি আর ব্যাখ্যা করছি না। তারপর দেখে দাও, তারপর দেখো মিথাইল অরেঞ্জের বর্ণ, মিথাইল অরেঞ্জের বর্ণ অ্যাসিড ক্ষার প্রশমন দ্রবণে কী হবে? দেখে নাও, মিথাইল অরেঞ্জের বর্ণ অ্যাসিডে কী হবে? গোলাপি লাল। তাহলে অ্যাসিডে আমরা বলবো সেটা হলো গোলাপি, উত্তরটা লিখে দিচ্ছি, অ্যাসিডে হবে গোলাপি লাল। ক্ষারে কি হবে? ক্ষারে আমরা বলবো হলুদ। আর প্রশমন দ্রবণে এটা হবে কমলা। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে গোলাপি লাল, ক্ষার দ্রবণে হলুদ, প্রশমন দ্রবণে কমলা। তারপর দেখো 2-এর প্রশ্ন, প্রকৃত এবং ক্লোরাইড দ্রবণে পার্থক্য অবশ্যই পেয়ে যাবে। একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো আমি সলভ করে দিচ্ছি। সেটা হলো তিনের অঙ্কটা, অনুভূমিক 3-এর অঙ্কটা। অনুভূমিক রাস্তায় একটি ঘোড়া 250 নিউটন বল প্রয়োগ করে 800 কিমি/আওয়ার বেগে টানছে। তাহলে অনুভূমিক রাস্তায় ঘোড়া 250 নিউটন বল প্রয়োগ করে 800 কিমি/ঘন্টা সমবেগে গাড়ি টানছে। ঘোড়াটি কি পরিমাণ অশ্ব ক্ষমতা প্রয়োগ করছে? দেখে নাও। এটা হলো 4-এর দাগে 3-এরটা। দেখে নাও 4-এর দাগে 3-এরটা, 4-এর দাগে 3-এরটা। তাহলে প্রযুক্ত বল এফ এর মান আমার বলা আছে 250 নিউটন। তাহলে প্রযুক্ত বল এটা বলা আছে 250 নিউটন। বেগ ভি বলা আছে 18 কিমি/আওয়ার। 18 কিমি/আওয়ার মানে আমি বলবো 18 ইন্টু 1000/3600 এটা করব। তাহলে এটা দেখো, দেখে নাও, তাহলে কাটাকুটি করলে 5, তাহলে 5 মিটার/সেকেন্ড আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। তারপর দেখো যে ক্ষমতা, তাহলে ঘোড়াটির ক্ষমতা মানে পি মানে আমরা বলবো এফ ইন্টু ভি। এফ এর মান কত? এফ এর মান 250, ভি এর মান 5, এটা গুণ করলে কত হবে? এটা হবে 1250 ওয়াট। 1250 ওয়াট। এবারে 1250 ওয়াট এটা হলো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। এবারে ওয়াট থেকে অশ্ব ক্ষমতায় পরিণত করতে গেলে তাহলে 1250/746 এত এইচপি। এটা করলে যেটা হবে সেটা হলো 1.675 এইচপি। এটা হলো পি এর মান। তাহলে পি এর মান হয়ে হলো 1.675 এইচপি, এটা পেয়ে গেলাম। অঙ্ক দেখে নাও, বায়ুতে কোনো বস্তুর ওজন বলা আছে 40 গ্রাম। বস্তুটিকে জলে নিমজ্জিত করলে সেটা হলো 20 ঘন ডেসিমি জল অপসারণ করে। ঘনত্ব কত? দেখে নাও। তাহলে 4-এর দাগের 4-এর অঙ্কটা, 4-এর দাগের 4-এর অঙ্কটা, তাহলে বস্তুর ভর বলা আছে 40 গ্রাম। বস্তুর ভর 40 গ্রাম। তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন, বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন সেটা আমরা কত বলবো? বস্তু জলের সমান বস্তুর আয়তন সেটা 20 সেমি কিউব বলবো। তাহলে অতএব বস্তুর ঘনত্ব সেটা ভর বাই আয়তন। ভর মানে কত? ভর মানে 40, আয়তন মানে 20। তাহলে 40/20,
তাহলে 2 গ্রাম পার সেমি কিউব, তাহলে 2 গ্রাম পার সেমি কিউব আমরা পেয়ে গেলাম। তাহলে বস্তুর ভর দেওয়া আছে, তাহলে অপসারিত বস্তুর আয়তন তাহলে 20 সেমি কিউব, তাহলে বস্তুর ভর 40 গ্রাম, বস্তুর আয়তন হলো 20 সেমি কিউব, তাহলে বস্তু ঘনত্ব ভর বাই আয়তন বসিয়ে 2 গ্রাম পার সেমি কিউব পেয়ে গেলাম। তারপরে দেখো সমিত লবণ, অ্যাসিড লবণ, ক্ষারীয় লবণ কাকে বলে একটি করে উদাহরণ দিতে বলছে। দেখে নাও, সমিত লবণ কাকে বলে, অর্থাৎ কোনো অ্যাসিডের সবগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে আমরা সমিত লবণ বলবো। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা হলো সমিত লবণের উদাহরণ। অ্যাসিড লবণ কাকে বলে, দেখে নাও, অ্যাসিড লবণ বলতে দ্বিক্ষারীয় বা বহুক্ষারীয় অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো আম্লিক লবণ বা অ্যাসিড লবণ। এটার উদাহরণ হলো সোডিয়াম বাইসালফেট, সেটা হলো NaHSO4 হয়ে গেল। তারপরে হলো ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ দেখে নাও, সেটা হলো কোনো ক্ষার বা ক্ষারকের অণুতে উপস্থিত মানে হাইড্রক্সিল মূলক অধাতব মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে ক্ষারীয় লবণ বলবো। যেমন বেসিক লেড নাইট্রেট PbOH NO3, অর্থাৎ বেসিক লেড নাইট্রেট। আচ্ছা, তিনটের উদাহরণ দেখো, আমি বলছি তিনটের উদাহরণ, সেটা হলো অ্যাসিড লবণের উদাহরণ আমরা বলছি। দেখো এখানেও অ্যাসিড লবণের উদাহরণ আমরা এখানে বলছি। প্রথম দেখো সমিত লবণ। সমিত লবণের উদাহরণ আমরা বলবো, সেটা হলো NaCl, তাহলে NaCl আমরা বলবো সমিত লবণ, এটা হলো NaCl সমিত লবণ উদাহরণ। অ্যাসিড লবণ আমরা উদাহরণ বলবো সোডিয়াম বাইসালফেট NaHSO4। আর ক্ষারীয় লবণ উদাহরণ দেখো, সেটা হলো বেসিক লেড নাইট্রেট। বেসিক লেড নাইট্রেট মানে আমরা কি বলবো, সেটা হলো PbOH NO3, বেসিক লেড নাইট্রেট, এটা হলো ক্ষারীয় লবণের উদাহরণ। বা বেসিক লেড ক্লোরাইড, তাহলে Pb, আরেকটা হবে Pb, সেটা হলো OHCl, তাহলে বেসিক লেড নাইট্রেট, বেসিক লেড ক্লোরাইড, এটা হলো ক্ষারীয় লবণের উদাহরণ। পৃষ্ঠটান কাকে বলে আগে হয়েছে, এর মাত্রা একক আগে অবশ্যই হয়েছে, কার্যহীন বল বিগত ক্লাসে সব হয়ে গেছে। তাহলে এগুলো আর ব্যাখ্যা করছি না, তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। তারপর আমরা চলে আসছি পরের স্কুলটায়, তমলুক হ্যামিল্টন হাই স্কুল। তমলুক হ্যামিল্টন হাই স্কুল দেখে নাও, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, সেটা হলো চাপ ঘাত ক্ষেত্রফলের সম্পর্ক কোনটা, আমরা কি বলবো, F সমান P, অপশান B, অর্থাৎ বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে বল সমান আমরা কি বলবো চাপ, তাহলে এখানে আমরা কি বলবো F সমান P ইন্টু A, F মানে ঘাত, তাহলে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, অপশান B হবে। তারপর দেখো দুইয়েরটা, কোনো তরলকে পাত্রে রেখে আন্দোলিত করলে শেষ পর্যন্ত সেটি স্থির হয়ে যায়, এর কারণ কি, শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, এটা হলো শুধুমাত্র সান্দ্রতার জন্য, অপশান C, সান্দ্রতার জন্য। তারপর দেখো জলে সহজে দ্রবীভূত হয় DNA, গ্লুকোজ, প্রোটিন, ইথানল, অবশ্যই গ্লুকোজ। তারপর দেখো 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি বলছে, এটা বলছে অবশ্যই আমরা বলবো 9.81 ওয়াট, অপশান C বলবো 9.81 ওয়াট। তারপর দেখো একটি দ্রবণের কণার ব্যাস 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটারের মধ্যে হয়, তাহলে এটা দ্রবণটা হলো অপশান A হবে কোলয়েডীয় দ্রবণ। কোনটি উদ্গ্রাহী কেলাস, উদ্গ্রাহী কেলাস আমরা বলবো,
সেটা অপশান সি বলবো MgCl2। কোনটি ক্ষারক নয়? ক্ষারক নয় হবে সেটা আমরা কি বলবো? সেটা ক্ষারক নয় C2H5OH। তাহলে ক্ষারক নয় কোনটা? অপশান ডি হবে C2H5OH। তারপরে দেখো বিয়ের দাগের প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরেকটা প্রযোজ্য নয়, সেটা কৃত্রিম উপগ্রহে প্রযোজ্য নয়। তাহলে মনে রাখবে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিস নীতি প্রযোজ্য নয়, আর যখন কোনো বস্তু কৃত্রিম উপগ্রহে থাকবে সেই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কী হবে? উষ্ণতা বাড়লে উষ্ণতা কমলে তরলের পৃষ্ঠটান বাড়বে। উষ্ণতা কমলে তরলের পৃষ্ঠটান বাড়বে। বার্নৌলি উপপাদ্যটা কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? এটা আমরা বলবো শক্তি। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন। দেখো, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয়, গতিশক্তি মানে কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে বস্তুর গতিশক্তি কত গুণ হবে? কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে বস্তুটির গতিশক্তি কত গুণ হবে? এটা অবশ্যই আমরা বলবো 4 গুণ হবে। লেখো 4 গুণ হবে। হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? সেটা আমরা বলবো হালকা। তাহলে হালকার গতিশক্তি বেশি হবে। হালকার গতিশক্তি বেশি হবে। যান্ত্রিক শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। সত্য মিথ্যা বলতে বলেছে। যান্ত্রিক শক্তি, হ্যাঁ এটা সত্যই হবে। জুয়েলারি এবং ঘড়ি শিল্পে ড্যাশ ব্যবহার করা হয়। জুয়েলারি এবং ঘড়ি শিল্পে আমরা কি ব্যবহার করি? এটা আমরা ধাতু ব্যবহার করি, ধাতু। তারপরে উষ্ণতা বাড়লে দ্রবণের মোল লিটার টু দি পাওয়ার -1 শক্তির মাত্রা কমে। এটা আমরা সত্য বলবো। তাহলে অবশ্যই এটা সত্য বলবো। বেকিং পাউডারে ড্যাশ অ্যাসিড থাকে। বেকিং পাউডারে ড্যাশ অ্যাসিড থাকে, এটা আমরা বলবো টার্টারিক অ্যাসিড। পিএইচ পেপারে কি থাকে? পিএইচ পেপারে কি থাকে? এটা সর্বজনীন নির্দেশক। পিএইচ পেপারে থাকে সর্বজনীন নির্দেশক। পিএইচ পেপারে থাকে সর্বজনীন নির্দেশক। স্বর্ণশিল্পে উৎপন্ন বায়ু দূষক পদার্থটির নাম, সেটা হলো আমরা কি বলবো? NO2 বলবো। NO2 বলবো। Na2HSO3 এটা কোন ধরনের লবণ? Na2HSO3 এটা কোন ধরনের লবণ? এটা আমরা বলবো আম্লিক লবণ। আম্লিক লবণ। দেখে নাও। তারপরে সান্দ্রতা কাকে বলে? আমরা পড়া হয়ে গেছে। অর্থাৎ যে ধর্মের জন্য ধারক প্রবাহে গতিশীল কোনো প্রবাহী তার স্তরের বিরুদ্ধে আপেক্ষিক তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় সান্দ্রতা। তাহলে যে ধর্মের জন্য ধারক প্রবাহে গতিশীল কোনো প্রবাহী তার আপেক্ষিক গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতাকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন? তাহলে মনে রাখতে হবে সান্দ্রতাকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন? কারণ আমাদের ঘর্ষণের যা কাজ সান্দ্রতা পুরো সেম কাজ করে। তাহলে ঘর্ষণ যেমন গতির বিরুদ্ধে কাজ করে, সান্দ্রতা গতির বিরুদ্ধে কাজ করে, কিন্তু সান্দ্রতা তরলের মধ্যে কাজ করে, তরলের অভ্যন্তরে কাজ করে। সেই জন্য আমরা কি বলবো? তো মানে সান্দ্রতাকে অভ্যন্তরীণ ঘর্ষণ আমরা বলবো। তারপরে দেখো হুকের সূত্র ব্যাখ্যা অবশ্যই হয়ে গেছে। একটি চোঙের ব্যাস বলা হচ্ছে 14 সেন্টিমিটার, উচ্চতা বলা হচ্ছে 40 সেন্টিমিটার। ওর মধ্যে কত ঘাত পড়বে বলতে বলি, দেখে নাও। চোঙের ক্ষেত্রফল আমরা বলবো πr²। চোঙের ক্ষেত্রফল πr²।
পাই মানে আমরা বলবো 22/7, আর মানে আমরা বলবো 14/2, 14/2 স্কোয়ার। তাহলে এটা হলো 22/7 ইন্টু 7 এটা কাটাকুটি করলে আমরা আসবে 154 সেমি স্কোয়ার আসবে। উচ্চতা কত হবে? উচ্চতা হবে 40 সেন্টিমিটার। উচ্চতা কত? 40 সেন্টিমিটার। তাহলে আয়তন, আয়তন আমরা বলবো এ ইন্টু এইচ। এর মান 154, এইচের মান 40, এটা আমরা সেমি কিউব বলবো। এরপরে এরপর দেখো যেটা বলছে সেটা হলো, তাহলে এবারে পারদের ওজন আমরা কি বলবো? 154 ইন্টু 40 ইন্টু 13.6। আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাওয়া যায়, তার সঙ্গে 980 গুণ করা হচ্ছে। 980 গুণ করলে আমরা পাবো ওজন পাবো। হয়ে গেল। এখানে যেটা হবে, এবার দেখো তাহলে পারস্তম্ভের তলদেশের চাপ আমরা পি বলবো। পি সমান আমরা এফ বাই এ বলবো। এফের মান আমরা বলবো 154 ইন্টু 40 ইন্টু 13.6 ইন্টু 980 বাই এ মানে আমরা কোনটা বলবো? 154 বলবো। তাহলে 154 ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা আসবে, এটা গুণ করলে দেখবে আসবে, সেটা হলো 5.33.120 ডাইন পার সেমি স্কোয়ার। 5.33.120 ডাইন পার সেমি স্কোয়ার এটা আসবে। ভালো করে দেখে নেবে। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব বলতে কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম আয়তন জলের ভরের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলবো। কোনো একটা বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম আয়তন জলের ভরকে আমরা কি বলবো? আপেক্ষিক গুরুত্ব বলবো। আপেক্ষিক গুরুত্বের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? মনে রাখবে এসআই পদ্ধতিতে ঘনত্ব সমান 1000। এসআই পদ্ধতিতে ঘনত্ব সমান 1000 ইন্টু আপেক্ষিক গুরুত্ব। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্ব সমান 1000 ইন্টু আপেক্ষিক গুরুত্ব, আর সিজিএস পদ্ধতিতে দুটো সমান। তাহলে দেখো এটা প্রমাণটা আমরা করেছি, আর নতুন করে করছি না। 1 HP, এটা হয়ে গেল 1 HP কি আমরা আগের ক্লাসই করলাম। তারপরে দেখে নাও, তাহলে 1 কিলোওয়াট সমান ড্যাশ HP। 1 কিলোওয়াট সমান দেখে নাও, গ্লুকোজের শক্তিমাত্রা দেওয়া আছে মোল বা লিটার ইনভার্সে। তাহলে শতকরা মাত্রা এবং গ্রাম লিটারে শক্তিমাত্রা প্রকাশ করতে বলছে। দেখে নাও, 6টা। তাহলে গ্লুকোজ মানে C6H12O6 এর আণবিক ভর, মানে গ্লুকোজের আণবিক ভর হলো 6 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 12 প্লাস এটা হবে 6 ইন্টু 16। এটা করে যেটা আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি, গ্লুকোজের ক্ষেত্রে এটা আসবে 180 আসবে। তাহলে 180 আসছে। তাহলে আমরা
1 লিটার বা 1000 ml 1 লিটার বা 1000 ml দ্রবণে গ্লুকোজ আছে সেটা আমরা কত বলবো 0.8 মোল। 0.8 মোল মানে 0.8, এটা হলো 180 গ্রাম। ঠিক আছে, 180 গ্রাম, এটা আমরা বলবো 144 গ্রাম। তাহলে 144 গ্রাম হয়ে গেল। তাহলে অতএব 1000 ml দ্রবণে গ্লুকোজ আছে 1000 ml দ্রবণে গ্লুকোজ আছে 144 ইন্টু 100/1000। এটা করলে যেটা আসবে শূন্যগুলো কেটে দাও, তাহলে 14.4 গ্রাম। তাহলে অতএব দ্রবণের শক্তিমাত্রা 14.4%। দ্রবণের শক্তিমাত্রা 14.4%। তাহলে আমরা যদি মানে দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটার এককে, দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটার এককে, সেটা কত হবে? এটা হবে 144 গ্রাম পার লিটার। তাহলে দ্রবণের শক্তিমাত্রা আয়তন মাপে যদি বলি তাহলে 14.4%, আর যদি গ্রাম পার লিটার এককে বলি তাহলে কত হবে? 144 গ্রাম পার লিটার আমরা বলবো। তারপর দেখো আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা লিখতে বলছে। আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা, এটা মনে রাখবে যে আরহেনিয়াসের মতে কোনো যৌগের অ্যাসিড বা ক্ষার ধর্ম প্রদর্শনের জন্য জলের উপস্থিতি প্রয়োজন। এই তত্ত্বের সাহায্যে অজলীয় দ্রাবকে কোনো যৌগের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করা যায় না। তাহলে অজলীয় দ্রাবকের অ্যাসিড ধর্ম কিন্তু ব্যাখ্যা করতে পারে না আরহেনিয়াসের তত্ত্ব। নাম্বার 2 হলো যে যেমন H+ আয়ন বিশিষ্ট হয়, আরেকটা পয়েন্ট তো বলবে যে OH- আয়ন বিশিষ্ট যৌগগুলো ক্ষারক রূপে গণ্য করা হয়েছে, ফলে অ্যামোনিয়া, তারপরে মিথাইল অ্যামিন, এগুলো এই তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায় না। তাহলে দুটো পয়েন্ট বললাম, ভালো করে মনে রাখবে, খাতায় লিখে ফেলবে। তারপর দেখো একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক আছে, ডি এর একের একটা অঙ্ক আছে, একটা ইয়ং গুণাঙ্ক বার করতে বলছে। ডি এর একেরটা, আমার প্রাথমিক দৈর্ঘ্য এল বলা আছে 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল এ বলা আছে 2 × 10⁻⁻6 মিটার, প্রযুক্ত বল এফ বলা আছে 7 × 9.8 নিউটন, দৈর্ঘ্য বৃদ্ধি এল বলা আছে 0.49 × 10⁻⁻2 মিটার। তাহলে এল বলা আছে, এল হলো 30 মিটার, এ বলা আছে, এফ বলা আছে, এল বলা আছে, স্মল এল বলা আছে, আমাকে ইয়ং গুণাঙ্ক বার করতে বলছে। আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা জানি এফ এল বাই এল। তাহলে এফ এর মান কত? 7 × 9.8, এল এর মান 30, এর মান আমরা কত বলবো? 7, এর মান আমরা বলবো
এর মান 2 ইন্টু 10⁻⁻6 আর এল এর মানটা আমরা বলবো 0.49 ইন্টু 10⁻², 0.49 10⁻²। দেখো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে দেখো 7 ইন্টু 98 ইন্টু 32 ইন্টু 10⁻⁻6, 49 10⁻²। এখানে দশমিকটা তুলে নিচে 10 হবে, এখানে দশমিক তুলে দিলে উপরে 100 হলো। এবার দেখো আমি কি বলতে চাইছি, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে আমরা যেটা বলবো সেটা গুণ করছি। দেখো তাহলে গুণ করছি, এটা 21, দুটো 1 2 3টে 10 মানে 10⁻³ এখানে দেখো কত আসছে দেখে নাও, 10⁻⁻8, 10⁻⁻8 -8 থেকে একটা যাবে, তাহলে একটা বাদ হলো 10⁻⁷। তাহলে এটা ওপরে উঠলো, তাহলে 21 ইন্টু 10⁻10 হয়ে গেল। 21 10⁻10 আমরা বলতে পারবো 2.1 ইন্টু 10⁻11 এত আমরা বলবো। তাহলে ইয়ং গুণাঙ্ক, অতএব তারের ইয়ং গুণাঙ্ক 2.1 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার আমরা বলবো। এবার অঙ্কটা ভালো করে বুঝে নাও। এল-এর মান দেয়া আছে, এ মানে ক্ষেত্রফল দেয়া আছে, এফ-এর মান প্রযুক্ত বল দেয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেয়া আছে। আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান FL/L, এখানে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে দেখো এখানে আমি সমাধান করেছি, এখানে দশমিকটা তুলে নিচে আমরা 10 করেছি। এখানে দেখো 0.49, এটাকে আমরা পয়েন্টটা তুলে দিয়ে ওপরে 100 করেছি। এবারে কাটাকুটি করেছি, করে এখন শূন্য কটা, 3টে শূন্য, 10⁻³ এখানে আবার 10⁻⁻8, 10⁻⁻8 আর একটা 10 আছে, তাহলে কত হবে 10⁻⁻7 হবে। -7 সূচকের নিয়ম প্রয়োগ করলে ওপরে যদি ওঠে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 + 7 মানে 10 হয়ে গেল। তাহলে 21 10⁻10 এখানে উত্তর রাখতে পারি। আমি দশমিকটা এক ঘর সরিয়ে আনছি, তাহলে 2.1 ইন্টু 10⁻11। যখন এক ঘর সরিয়ে আনবো তখন এখানে একটা পাওয়ার বেড়ে যাবে, 1 বেড়ে যাবে, তাহলে একটা পাওয়ার 1 বেড়ে গেল। তাহলে 2.1 ইন্টু 10⁻11, তাহলে তারের যে ইয়ং গুণাঙ্ক হলো 2.1 ইন্টু 2.1 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর দেখো বলয় পরীক্ষার সাহায্যে কীভাবে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায়, এটা আমরা অবশ্যই করেছি, ভালো করে ভিডিও দেখে নেবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখাও যে পতনশীল বস্তুর যে কোনো মুহূর্তে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা তোমরা কার্যক্ষমতা শক্তি প্লেলিস্ট আছে, প্লেলিস্টে দেখে নেবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেজে এই প্রশ্ন দেখতে পাচ্ছি, খুব ভালো করে পড়বে। তারপরে দাব্যতা উষ্ণতার লেখচিত্র কাকে বলে, এই লেখচিত্রের গুরুত্ব বলতে বলছে। আর দেখে নাও, আমি ব্যাখ্যা করে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা। দেখে নাও, এক্স অক্ষ বরাবর যদি দাব্যতা, এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে দাব্যতা উষ্ণতা লেখচিত্র। এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে আমরা বলবো দাব্যতা এবং উষ্ণতা লেখচিত্র হয়ে গেল। এখানে যদি একটা নির্দিষ্ট উষ্ণতা জানা যায় তাহলে দাব্যতার পরিমাণ জানা যাবে, দাব্যতার মান জানলে আমরা উষ্ণতার মানটা সহজে পেয়ে যাব। উষ্ণতার সঙ্গে দাব্যতার কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা কিন্তু জানতে পারবো। তাহলে আমরা 3টে পয়েন্ট এখানে বললাম। তাহলে 1 নম্বর হলো যে একটা নির্দিষ্ট উষ্ণতায় দাব্যতার মান কত হবে সেটা জানা যায়। নাম্বার 2, দাব্যতার মান দেওয়া থাকলে আমরা উষ্ণতার মান নির্ণয় করতে পারবো। আর 3 নম্বর পয়েন্ট হলো বিভিন্ন পদার্থে যে দাব্যতা কীরকম হচ্ছে, কারোর বাড়ছে কারোর কমছে, এটাকে আমরা সম্পূর্ণ ধারণা করতে পারবো।
তাহলে আজকে আমরা এই দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বিগত দিনের ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখবে তোমরা দারুণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় তোমরা 40-40ই পেয়ে যাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।